হাই বন্ধুরা, ক্লাস 9-এর প্রথম ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। নতুন ক্লাসে তোমাদের চলার পথ সুন্দর হোক। তো এই শুভ কামনা করেই আমি ক্লাস 9-এর এই অঙ্কের 1.1-এর বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি শুরু করছি। বন্ধুরা, বাস্তব সংখ্যার যে অঙ্কগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে এখানে দেওয়া আছে 1.1-এ, সেখানে সেই অঙ্কগুলো পারতে হলে আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানতে হবে বাস্তব সংখ্যা সম্পর্কিত। তো সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমরা যদি জেনে যাও, তাহলে এই চ্যাপ্টারের এই অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের কাছে আরও সহজ মনে হবে এবং নিজেরাও অঙ্কগুলোর সমাধান বের করতে পারবে। তো চলো বন্ধুরা, সংখ্যা সম্পর্কে জানতে গেলে প্রথমেই তোমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কী। বন্ধুরা, স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার। তো আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কাদেরকে চিনব? 1, 2, 3, 4, 50, 65 এরকম যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা বলে। একে বা এই স্বাভাবিক সংখ্যাগুলিকে n দ্বারা সূচিত করা হয় বা প্রকাশ করা হয়। অর্থাৎ দেখো, একই সাথে তোমরা যদি স্বাভাবিক সংখ্যাগুলিকে বোঝাতে চাও, একটা বৃত্তের মধ্যে আমি এই যে যত মোট কথা হচ্ছে যত সংখ্যা আছে সব সংখ্যাগুলিকে একসাথে স্বাভাবিক সংখ্যা বলে, ধনাত্মক সংখ্যাগুলিকে। তো বন্ধুরা, 0 কি একটা স্বাভাবিক সংখ্যা? না, 0 একটা স্বাভাবিক সংখ্যা নয়। তোমরা একটু পরে আমি তোমাদেরকে সংখ্যা রেখা দেখাবো, তো সেখানে দেখলেই বুঝতে পারবে। এরপরে দেখো, অখণ্ড সংখ্যা কাকে বলে? অখণ্ড সংখ্যা, যাকে ইংরেজিতে বলে হোল নাম্বার, 0, 1, 2, 3, 4 ইত্যাদি, এরা হচ্ছে কি অখণ্ড সংখ্যা। এরা হচ্ছে অখণ্ড সংখ্যা। বন্ধুরা, স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলেই তোমরা অখণ্ড সংখ্যা পাবে এবং এই অখণ্ড সংখ্যাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। বন্ধুরা, স্বাভাবিক সংখ্যার সঙ্গে এখানে এই শূন্য যোগ করে তোমরা অখণ্ড সংখ্যার সেট পেয়েছো বা অখণ্ড সংখ্যার দল পেয়েছো। তো এরপরে কিছু স্পেশাল নোটস আছে, সেগুলো হচ্ছে বন্ধুরা, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা কি স্বাভাবিক সংখ্যা হবে? অবশ্যই। দুটি স্বাভাবিক সংখ্যা, তোমরা একটা সংখ্যা যদি 3 ধরো আর একটা সংখ্যা 5, এই দুটো যোগ করলে তোমরা 8 পাবে, অর্থাৎ ধনাত্মক সংখ্যাই পাচ্ছ। অর্থাৎ 1 থেকে শুরু করে যত ধনাত্মক সংখ্যা গুণে অসীম পর্যন্ত গুণে পাওয়া যায় সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। আর সেই স্বাভাবিক সংখ্যার মধ্যেই তুমি 8 পাচ্ছ, তাই এটাও একটা স্বাভাবিক সংখ্যা। 10 এবং 5 যোগ করলে 15, 101 এবং 49 যোগ করলে 150 হচ্ছে। এরা সবাই স্বাভাবিক সংখ্যা। যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে। অর্থাৎ 0 একটা অখণ্ড সংখ্যা আর 2 একটা স্বাভাবিক সংখ্যা। এটাও অখণ্ড সংখ্যাটাও এক ধরনের স্বাভাবিক সংখ্যা, শূন্য বাদে। তো এখানে এই যে 2 পাচ্ছ তোমরা, এই 2টাও একটা অখণ্ড সংখ্যা। এই 3, 5 যোগ করে তোমরা 8 পাচ্ছ, এটাও একটা অখণ্ড সংখ্যা। 0, 10 যোগ করে তোমরা 10 পাচ্ছ, এটাও অখণ্ড সংখ্যা। তো এরপরে 3 নম্বরে যে নোটসটা আছে সেটা তোমাদের আরও জানা জরুরি, যে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে। অর্থাৎ 3 এবং 5 যদি গুণ করো তাহলে তোমরা 15 পাচ্ছ, যেটা একটা স্বাভাবিক সংখ্যা। 10 এবং 5 গুণ করলে তোমরা 50 পাচ্ছ, এটাও স্বাভাবিক সংখ্যা। 10 এবং 20 গুণ করলে 200 পাচ্ছ, এটাও একটা স্বাভাবিক সংখ্যা। দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে। অর্থাৎ শূন্যের সঙ্গে 2 গুণ করলে তুমি 0 পাচ্ছ, এই শূন্যটাও একটা অখণ্ড সংখ্যা। দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড সংখ্যা। শূন্যের সঙ্গে 2 গুণ করলে 0ই পাচ্ছ, অর্থাৎ সেখানে এই শূন্যটাও একটা অখণ্ড সংখ্যা। 3 × 5 এই 15, এটাও একটা অখণ্ড সংখ্যা। দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়। অর্থাৎ 5 - 3 = 2, এটা একটা স্বাভাবিক সংখ্যা। কিন্তু 3 - 5 এখানে কত পাচ্ছ তোমরা? এখানে -2 পাচ্ছ। অর্থাৎ -2 আমরা দেখেছি যে কোনো প্রকার ঋণাত্মক সংখ্যাই স্বাভাবিক সংখ্যা নয়। অর্থাৎ -2 যেহেতু স্বাভাবিক সংখ্যা নয়, তাই আমরা বলতে পারি যে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়। বন্ধুরা, এরপরে তোমরা জানতে পারবে পূর্ণ সংখ্যা সম্পর্কে।
পূর্ণ সংখ্যা আসলে কি? পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা এইমাত্র যত অখণ্ড সংখ্যা শিখলাম তার সঙ্গে যদি সমস্ত ঋণাত্মক সংখ্যাগুলি যোগ করো তাহলে অর্থাৎ অখণ্ড সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যাগুলি যেমন -1 -2 -3 এরকম যত সংখ্যাগুলি আছে সেগুলো মিলিত হয়ে গঠিত হয় যে সংখ্যা সেগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এবার এখানে তোমরা দেখো প্রথমে পেয়েছো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে পেয়েছো অখণ্ড সংখ্যা এবং তার সঙ্গে এই ঋণাত্মক সংখ্যাগুলি যোগ করলে তোমরা পূর্ণ সংখ্যা পাচ্ছ, অর্থাৎ পূর্ণ সংখ্যার দল পাচ্ছ। এই পূর্ণ সংখ্যা আবার দুই ধরনের হয়। পূর্ণ সংখ্যা প্রধানত দুই প্রকার, যথা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলে পজিটিভ ইন্টিজার এবং শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যা অর্থাৎ শূন্য থেকে সমস্ত বড় পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে, অর্থাৎ সংখ্যারেখায় এরা শূন্যের ডান দিকে থাকে, যেমন 1 2 3 এরকম অসীম পর্যন্ত। এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এদেরকে বলা হয় নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ শূন্য থেকে এরা সবসময় ছোট হয়, অর্থাৎ সংখ্যারেখায় এরা শূন্যের বাম দিকে থাকে, যেমন -1 -2 -3 এরকম মাইনাস অসীম পর্যন্ত। তো এরপরে বন্ধুরা সহজে তোমরা সংখ্যা সম্পর্কে ধারণা, অর্থাৎ এতক্ষণ যে সংখ্যাগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বললাম সেই সব সংখ্যা সম্পর্কে ধারণা একটা সংখ্যারেখার মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। সংখ্যারেখা থেকে সহজে সংখ্যা চিনে নাও। দেখো আমরা প্রথমে একটা সংখ্যারেখা এঁকেছি, সেই সংখ্যারেখায় আমরা কতগুলো সংখ্যা রেখেছি, সংখ্যা লিখে রেখেছি, অর্থাৎ শূন্যের ডান দিকে লিখেছি ধনাত্মক সংখ্যা এবং শূন্যের বাম দিকে লিখেছি ঋণাত্মক সংখ্যা। আমরা জানি কি সমস্ত ধনাত্মক সংখ্যাকে বলে কি স্বাভাবিক সংখ্যা। এরপরে এই সমস্ত ধনাত্মক সংখ্যার সঙ্গে যখনই শূন্য যুক্ত হলো, অর্থাৎ এই শূন্য সহ সমস্ত ধনাত্মক সংখ্যাকে কি বলছে অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যার সঙ্গে যখনই এই ঋণাত্মক সংখ্যাগুলো যোগ হলো সেই সংখ্যাগুলোকে আমরা কি বলছি একসাথে, সেই সংখ্যাগুলোকে একসাথে বলছি পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই পূর্ণ সংখ্যা আবার আমরা কি দেখেছি যে পূর্ণ সংখ্যা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই -1 থেকে শুরু করে মাইনাস অসীম পর্যন্ত যে সংখ্যা আছে সেগুলোকে একসাথে বলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং +1 থেকে শুরু করে প্লাস অসীম পর্যন্ত যতগুলো ধনাত্মক সংখ্যা আছে তাদেরকে একত্রে বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। বন্ধুরা তাহলে কি শূন্য কোনো পূর্ণ সংখ্যা নয়? অবশ্যই শূন্য একটা পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্য ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। এটা একটা স্পেশাল নোটস হিসেবে তোমরা লিখে রাখতে পারো। বন্ধুরা এরপরে স্পেশাল নোটস হিসেবে তোমাদের কাছে এখানে আছে, দেখো যে কোনো দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ ও গুণফল সর্বদাই পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ দেখো এগুলো প্রত্যেকটাই এক একটা সত্যি কথা। অর্থাৎ এখানে এই -8 এবং -5 দুটো পূর্ণ সংখ্যা এরা, অর্থাৎ এদের যোগ করলে আমরা কত পাচ্ছি -13, অর্থাৎ এটাও একটা পূর্ণ সংখ্যা, অবশ্য ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা। এখানে -8 এবং -5কে আমরা যদি বিয়োগ করি তাহলে সেখান থেকে আমরা ফাইনালি -3 পাচ্ছি, অর্থাৎ সেটাও আমরা দেখতে পাচ্ছি যে সেটাও পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং গুণ করলে আমরা 40 পাচ্ছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা তো বটে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ ও গুণফল সর্বদা পূর্ণ সংখ্যাই হবে। এরপরে 2 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে স্পেশাল নোটসে যে কোনো দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নাও হতে পারে। অর্থাৎ 20কে 4 দিয়ে ভাগ করলে 5 পাবে, 5 অবশ্যই একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু 5কে যদি 7 দিয়ে ভাগ করো সেটা একটা ভগ্নাংশ পাবে, আবার 9কে যদি 2 দিয়ে ভাগ করো সেটাও একটা ভগ্নাংশ পাবে। অর্থাৎ যে কোনো দুটি পূর্ণ সংখ্যার ভাগফল কিন্তু সর্বদাই পূর্ণ সংখ্যা হবে এমন কোনো কথা নয়, কারণ এখানে দেখো 5 এবং 7 পূর্ণ সংখ্যা কিন্তু তাদের ভাগফল
পূর্ণ সংখ্যা তোমরা পাচ্ছ না, সেখানে তোমরা পাচ্ছ কি ভগ্নাংশ। এরপরে বন্ধুরা মূলদ সংখ্যায় আসি, যে মূলদ সংখ্যা কাকে বলে। আমার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাস্তব সংখ্যা জানতে গেলে তার আগে তোমাদেরকে মূলদ সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা অবশ্যই থাকতে হবে। মূলদ সংখ্যাকে ইংরেজিতে বলে রেশনাল নাম্বার, অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0 তাদেরকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ যে সকল সংখ্যাকে তোমরা p/q আকারে প্রকাশ করতে পারবে, এবং সেখানে শর্ত হচ্ছে কি যে p এবং q পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু এই নিচে যে হরটা থাকবে q সেটা 0 হতে পারবে না। p 0 হয় হোক, p 0 হতে পারবে কিন্তু q হতে পারবে না। অর্থাৎ এই মূলদ সংখ্যাকে আবার বড় হাতের q দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ক্যাপিটাল q দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখো যে মূলদ সংখ্যাকে তোমরা কিভাবে লিখতে পারবে। মূলদ সংখ্যা হিসেবে এখানে দেওয়া আছে 2/3, 3/5, 9/13, এরকম অনেকগুলো মূলদ সংখ্যা আমরা এখানে লিখে রেখেছি। দেখো শর্ত মেনেই নিচ্ছে এরা যে p/q আকারে আছে, অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে। আবার বলা হয়েছে যে q নট ইকুয়ালস টু 0, অর্থাৎ q 0-র সমান হতে পারবে না। অর্থাৎ দেখো এখানে প্রত্যেকটাই হরের কোথাওই 0 নেই, কিন্তু p 0 হতে পারবে, যদিও এখানে 0/something লেখা নেই, তাও কিন্তু q 0 হতে পারবে না। এরপরে দেখো যে স্পেশাল নোটস হিসেবে লেখা আছে যে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। যত প্রকার পূর্ণ সংখ্যা আছে সবগুলোই মূলদ সংখ্যা। এর কারণ হচ্ছে যে তোমরা যদি 2 লেখো, 2 একটা পূর্ণ সংখ্যা। এবার দেখো এর নিচে মনে মনে কি 1 আছে, তাহলে কি এই p/q আকারে আছে এবং q নট ইকুয়ালস টু 0, তাই এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যাই হতো। এরা পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যাও বটে। আবার দেখো 3, এবার 3 নিচেও মনে মনে 1 আছে, অর্থাৎ সেটাও দেখো p/q আকারে থাকবে এবং সেটাও পূর্ণ সংখ্যাই এবং সেটাও মূলদ সংখ্যাই হবে, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এবার এখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে 2/3 একটি মূলদ সংখ্যা, যেখানে p ইকুয়ালস টু কত 2, উপরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে p এবং নিচের যে সংখ্যাটা থাকে সেটাকে q বলে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে p হিসেবে 2 আছে এবং q হিসেবে 3 আছে, অর্থাৎ এখানে 2/3। এবার এর সঙ্গে উপরে নিচে যদি একই জিনিস আমি গুণ করি, অর্থাৎ 2 যদি গুণ করি হচ্ছে কত 4/6, যদি আমি 3 গুণ করি উপরে নিচে তাহলে হবে 6/9, যদি আমি 4 গুণ করি 8/12 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে, অর্থাৎ একই জিনিস দিয়ে কাটলে, উপরে নিচে কাটলে আমরা এই 2/3 পাবো। অর্থাৎ এই যে যে সংখ্যাগুলো আমরা পেলাম 8/12, 6/9, 4/6, এদের প্রত্যেককেই এই 2/3 এর সমতুল্য মূলদ সংখ্যা বলে। বুঝতে পারছো? এই সমস্ত সংখ্যাগুলিকে একে অপরের সমতুল্য মূলদ সংখ্যা বলে। ওকে, তো বন্ধুরা মূলদ সংখ্যার যে দল আছে সেটাকে তোমরা কিভাবে প্রকাশ করবে, যে দেখো প্রথমে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম স্বাভাবিক সংখ্যা, তার সঙ্গে শূন্য যোগ করলে সেটা হয় কি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যাগুলো যোগ করলে সেগুলোকে বলা হয় কি, সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। এবং এই পূর্ণ সংখ্যার সঙ্গে যদি তোমরা যে কোনো প্রকার ভগ্নাংশ যদি যোগ করো, অর্থাৎ p/q আকারের ভগ্নাংশ যোগ করলে সেগুলোকে, অর্থাৎ এই টোটাল যে সেটটা পাচ্ছ, যে দলটা পাচ্ছ, সেগুলো হয়ে যাবে কি মূলদ সংখ্যা। তো বন্ধুরা আমরা মূলদ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা জানতে পারলাম মূলদ সংখ্যার। তো বন্ধুরা এই মূলদ সংখ্যা খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাস 9-এর এই বাস্তব সংখ্যা সম্পর্কে যদি সম্পূর্ণ ধারণা জানতে চাও বা সম্পূর্ণ ধারণা, তাহলে অবশ্যই তোমাদের এই মূলদ সংখ্যা জানতেই হবে। এই মূলদ সংখ্যা ছাড়া সংখ্যার ধারণা বা এখানে যে তোমাদেরকে বাস্তব সংখ্যা বলা হয়েছে সেই বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা ছাড়া জানা
একদম বোকার মতোই কাজ হবে, অর্থাৎ তোমরা মূলদ সংখ্যা ছাড়া বাস্তব সংখ্যার কিছুই জানতে পারবে না। তো বন্ধুরা, এরপরে তোমাদেরকে বলা হয়েছে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। তো বন্ধুরা, তোমাদেরকে এরপরে বলা হয়েছে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো, যদি পি ও কিউ যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হয় এবং তাদের মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে তবে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। দেখো এখানে যে 2 এবং 3 এরা পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এদের মধ্যে তুমি বা তোমরা এই এক ছাড়া অন্য কোনো উৎপাদক খুঁজে পাবে না। এদেরকে যতই তোমরা ছোট ছোট টুকরোতে, উৎপাদক মানে কি ছোট ছোট টুকরো, অর্থাৎ ছোট ছোট টুকরোতে তোমরা যদি করো, এটাকে কি পাবে যে 2 × 1 পাবে, এটাকে পাবে 3 × 1, অর্থাৎ এর মধ্যেও 1 আছে, এর মধ্যে 1 আছে, কিন্তু 1 ছাড়া আর অন্য কিছুর মিল পাবে না। তাই এই যে সংখ্যা জোড়, এদেরকে বলা হচ্ছে কি পরস্পর মৌলিক সংখ্যা। এরকম আরও একটা সংখ্যা জোড় হচ্ছে কত, যে 11, 13 এদের মধ্যেও এক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। এই 7, 11 এদের মধ্যেও এক ছাড়া কোনো মৌলিক উৎপাদক নেই। কিন্তু এখন তোমাদেরকে জানতে হবে স্পেশাল নোটস সম্পর্কে। মূলদ সংখ্যার স্পেশাল নোটে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। দেখো, সকল মূলদ সংখ্যা যে পূর্ণ সংখ্যা হবে এমন কোনো কথা নেই, কারণ 1/2 এখানে p/q আকারে আছে। এরা আমরা কি জানি যে p/q আকারে থাকলে এবং p ও q যদি পূর্ণ সংখ্যা হয় আর q নট ইকুয়ালস টু যদি 0 হয়, অর্থাৎ নিচে যদি 0 না হয়, তাহলে সেই ধরনের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ এখানে এই যে হাফ মানে 1/2 আছে, এটা মূলদ সংখ্যা, কিন্তু দেখো পূর্ণ সংখ্যা নয়, কারণ পূর্ণ সংখ্যা মানে কি একটা গোটা সংখ্যা, এটা ভগ্নাংশ আকারে আছে, পূর্ণ সংখ্যা আকারে নেই। অর্থাৎ সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। দ্বিতীয়ত, n একটি পূর্ণ সংখ্যা হলে n একটি মূলদ সংখ্যাও হবে। অর্থাৎ অর্থাৎ দেখো এখানে n-কে তোমরা n/1 আকারেও লিখতে পারবে, যেখানে p/q আকারে বলতে পারো। অর্থাৎ 2 যদি একটা পূর্ণ সংখ্যা হয়, এখানে এটাই বোঝাতে চেয়েছে যে 2 যদি একটা পূর্ণ সংখ্যা হয় সেটাকে তোমরা 2/1 আকারে লিখতে পারো, কারণ 2 এর নিচে মনে মনে 1 থাকে, অর্থাৎ সেটা p/q আকারেই থাকবে, অর্থাৎ 2 একটা মূলদ সংখ্যা। এরকমভাবে -3 বলো বা 4 বলো বা 5 বলো, এরকম যে কোনো সংখ্যা, 100 বলো, তারা সবাই মূলদ সংখ্যাই বটে। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে কত, 1। দেখো সংখ্যা রেখায় 0-র একদম ডান দিকে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে বলে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 0-র পরবর্তীতেই যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এখানে আমরা 1-কে দেখতে পাচ্ছি, অর্থাৎ 1 হচ্ছে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা। এবং সবথেকে ছোট অখণ্ড সংখ্যা কি হবে, সবথেকে ছোট অখণ্ড সংখ্যা হবে 0, কারণ সংখ্যা রেখায় দেখো যে অখণ্ড সংখ্যার শুরুই হচ্ছে 0 থেকে। সমস্ত ধনাত্মক সংখ্যাকে বলা হচ্ছে কত, 0 থেকে শুরু করে সমস্ত ধনাত্মক সংখ্যাকে একই সাথে অখণ্ড সংখ্যা বলে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 0 থেকে যেহেতু শুরু, তাই সব থেকে ছোট অখণ্ড সংখ্যা 5 নম্বরে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে নির্দিষ্ট কোনো সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হয় না। কারণ তুমি যতটা ভাবতে পারো একটা পূর্ণ সংখ্যা, তুমি যদি বলি 100, তুমি যদি বলো 100, আরেকজন বলবে 101, অর্থাৎ সেটাও একটা পূর্ণ সংখ্যা, আবার 101ও একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ তুমি যতটা বলবে বা যত ছোট বলবে বা যত বড় বলবে, তার থেকেও বড় পূর্ণ সংখ্যা বা তার থেকেও ছোট পূর্ণ সংখ্যা আছে। অর্থাৎ নির্দিষ্ট কোনো সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হয় না। মূলদ সংখ্যা সম্পর্কিত খুবই 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 গুরুত্বপূর্ণ দুটো নোটস এখানে আমরা পাবো, যে এখানে 1 নম্বরে আছে, এখানে 2 নম্বরে আছে। তো আমরা প্রথমে 1 নম্বরটা পড়ি, স্পেশাল নোটস। অর্থাৎ দুটি মূলদ সংখ্যার মধ্যে অবস্থিত অন্য একটা মূলদ সংখ্যা যদি তোমরা নির্ণয় করতে চাও, যে দুটো মূলদ সংখ্যা দেওয়া আছে তার মধ্যে যদি অন্য আর একটা মূলদ সংখ্যা, অর্থাৎ ওই দুটো সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যা যদি একটা নির্ণয় করতে চাও,
অসংখ্য মূলদ সংখ্যা থাকে দুটো সংখ্যার মধ্যবর্তী, তোমাকে বলেছে যদি একটাই নির্ণয় করতে চাও তাহলে তোমরা কি করবে। যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তাহলে অবশ্যই এরকম দেওয়া থাকবে যে একটাকে তোমরা এক্স বলতে পারো, একটা ওয়াই বলতে পারো, এবং সেখানে একটা অবশ্যই অন্যটার থেকে ছোট থাকবে এবং অন্যটা বড় থাকবে। দেখো এখানে প্রথম যে সংখ্যাটা আছে সেটা যদি ছোট হয় এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা যদি বড় হয়, তাহলে তোমরা কিভাবে করতে পারবে যে দুটি সংখ্যার মধ্যের মূলদ সংখ্যাটি তখন কি হবে, সেই সংখ্যা দুটির যোগফল বাই 2। অর্থাৎ এখানে দেখো 5 এবং 6-এর মধ্যে একটা মূলদ সংখ্যা লেখো বলেছে। অর্থাৎ তোমরা যদি এই 5 ও 6-এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে দেখো এই 5 এবং 6 কি এই এক্স এবং ওয়াই এর মতো, এবং দেখো এখানে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা পরবর্তী যে সংখ্যাটা আছে পরের যে সংখ্যাটা আছে সেটার থেকে ছোট। অর্থাৎ এখানে দেখো কি দিয়েছিল, এক্স লেস দ্যান ওয়াই, অর্থাৎ 5 লেস দ্যান 6। অর্থাৎ এক্ষেত্রে তোমরা কি করতে পারো যে 5 প্লাস 6/2, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল বাই 2, অর্থাৎ এখানে কত পাচ্ছ 11/2। অর্থাৎ এই 5 এবং 6-এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা হচ্ছে কত 11/2। তো বন্ধুরা এর পরবর্তী যে স্পেশাল নোটসটা আছে সেটা হচ্ছে দুটি মূলদ সংখ্যার মধ্যে অবস্থিত অসংখ্য মূলদ সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ দুটি মূলদ সংখ্যার মধ্যে যদি তুমি অনেকগুলো মূলদ সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে তুমি তখন কিভাবে নির্ণয় করবে। অর্থাৎ দুটি মূলদ সংখ্যার মধ্যে অর্থাৎ তুমি যদি সেই দুটি মূলদ সংখ্যা ধরো যে এক্স এবং ওয়াই, এবং সেই একই শর্ত যে প্রথমটা দ্বিতীয়টার থেকে ছোট হবে, অর্থাৎ এক্স লেস দ্যান ওয়াই, অর্থাৎ সংখ্যা রেখায় এক্স ও ওয়াই এর মধ্যে এন সংখ্যক মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। অসংখ্য বলতে আমরা এন সংখ্যক বুঝছি, ঠিক আছে। তো এক্স ও ওয়াই এর মধ্যে মূলদ সংখ্যাগুলি তখন কি হবে, তোমরা কি করবে, প্রথমে ডি অর্থাৎ ডিফারেন্স, যে দুটো মূলদ সংখ্যা দেওয়া থাকবে যে এই দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা নির্ণয় করো, সেই দুটো মূলদ সংখ্যার মধ্যে বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করে যে সংখ্যক চাবে, যে সংখ্যক প্রশ্নে চেয়েছে সেই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করতে হবে, এবং এটা দিয়ে অর্থাৎ n+1 দিয়ে y - x-কে ভাগ করলে যেটা পাবে সেটা হবে ডিফারেন্স। অর্থাৎ এই ডিফারেন্সটা যদি তুমি প্রথম সংখ্যার সঙ্গে যোগ করে দাও তাহলে এই প্রথম সংখ্যার পরের সংখ্যাটাই পেয়ে গেলে। তারপরে যদি এই ডিফারেন্সটার দ্বিগুণ যোগ করো তাহলে তার পরবর্তী সংখ্যাটা পেলে, এই ডিফারেন্সটার 3 গুণ যোগ করলে তার পরবর্তী পেলে। এরকমভাবে তোমাকে যদি আনলিমিটেড দেয়, অর্থাৎ এখানে অসংখ্য যত সংখ্যক দিক তুমি পেরে যাবে। অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দেখলে তোমরা এটা বুঝতে পারবে, একটা এক্সাম্পল দেখলেই তোমরা এটা বুঝতে পারবে। মনে করো 5 এবং 6-এর মধ্যে 6টা মূলদ সংখ্যা তোমাদেরকে লিখতে বলেছে। অর্থাৎ এখানে দেখো এক্স হিসেবে আমরা 5 লিখেছি এবং ওয়াই হিসেবে 6কে লিখেছি যে কোনো, এবং এখানে দেখতে পাচ্ছ যে এই এক্সটা ওয়াইয়ের থেকে ছোট, অর্থাৎ এক্স লেস দ্যান ওয়াই, এবং এখানে এন হচ্ছে কত 6, অর্থাৎ অসংখ্য বলতে এখানে 6টা চেয়েছে, তাই এখানে এন এর মান কত 6। এবার আমাদের ডি এর সূত্র অর্থাৎ ডিফারেন্সের সূত্র কি, ওয়াই - এক্স বাই n+1, অর্থাৎ ওয়াই বলতে 6, এক্স বলতে 5, এন বলতে 6, এই এনটা অর্থাৎ এন সংখ্যক, এবং এটা হচ্ছে সূত্রের 1। অর্থাৎ ফাইনালি এখান থেকে কত পাচ্ছ, 6 থেকে 5 গেলে থাকে 1, আর 6-এর সঙ্গে 1 যোগ করলে হয় 7, অর্থাৎ 1/7। এটা হচ্ছে ডিফারেন্স। অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা আছে তার সঙ্গে যদি তুমি এই ডিফারেন্সটা যোগ করে দাও তাহলে প্রথম সংখ্যাটার একদম পরবর্তী সংখ্যাটাই তুমি পেয়ে যাবে। তার সঙ্গে যদি আরেকবার যোগ করো তাহলে সেটাও পেয়ে যাবে, অর্থাৎ দ্বিগুণ যোগ করে দিলে। তো সেটা এরকমভাবে তোমরা লিখতে পারবে যে 5 + 1/7 যোগ করে দিলে তাহলে 5-এর পরবর্তীতে যে মূলদ সংখ্যাটা আছে এটা, অর্থাৎ 36/7 লসাগু করে আমি এখান থেকে পেয়েছি। তো সেটা হবে কি 5-এর পরবর্তী মূলদ সংখ্যা। এরপরে যদি সেই 1/7-এর দ্বিগুণ যোগ করো তাহলে
37/7 হবে। এরকমভাবে করতে 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 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ, হ্যাঁ, ডিফারেন্সের 6 গুণ পর্যন্ত করলে, যেহেতু তোমাদেরকে 6টা চেয়েছে তাই এখানে কি হবে, অর্থাৎ ফাইনালি তোমরা এখান থেকে যে 6টা মূলদ সংখ্যা পাবে সেটা এরকম হবে যে 5-এর পরেই থাকবে কি 36/7, অর্থাৎ এটাকে দেখো ভাগ করলে কত হচ্ছে, 5×7 = 35, অর্থাৎ 5 পয়েন্ট সামথিং, অর্থাৎ 5-এর পরেই আছে কিন্তু 6-এর থেকে ছোট। এই 37/7 ওই রকম 38/7, 39/7, 40/7, 41/7। আবার যদি আমি 42/7 করতে যাই তাহলেই 6 হয়ে যাবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 35/7 মানে কি 5, আবার এখানে 42/7 মানে 6, অর্থাৎ 5 এবং 6-এর মাঝখানেই আছে কি এই মূলদ সংখ্যাগুলি। তো বন্ধুরা, মূলদ সংখ্যা নির্ণয় করাও তোমরা শিখে গেলে। বন্ধুরা, বাস্তব সংখ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা এতক্ষণ জেনে নিলাম। তো চলো বন্ধুরা, এখন আমরা কোষে দেখি 1.1-এর অনুশীলনের যে এই অঙ্কগুলো তোমাদেরকে দিয়েছে, তো সেগুলো আমরা এখন করব। প্রথমেই দেখো এখানে বলা হয়েছে 1 নম্বরে যে মূলদ সংখ্যা কাকে বলে লিখি এবং 4টি মূলদ সংখ্যা লিখি। তো মূলদ সংখ্যা আমরা আগেই তোমাদেরকে বলেছি। কোষে দেখি 1.1 মূলদ সংখ্যা কাকে বলে। 1 নম্বরের প্রশ্নটি হচ্ছে কি মূলদ সংখ্যা কাকে বলে, এবং এখানে 4টি মূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে। তো মূলদ সংখ্যা কাকে বলে, p/q আকারের যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, যেখানে p ও q পূর্ণ সংখ্যা হবে এবং q ≠ 0। অর্থাৎ 4টি মূলদ সংখ্যা আমরা এরকম লিখতে পারি যে 2/3, 0/2, 5/7 এবং 9/11। হ্যাঁ, এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে যে p ও q পূর্ণ সংখ্যা। এই উপরে যে 2 আছে সেটাও পূর্ণ সংখ্যা, নিচে 3 সেটাও পূর্ণ সংখ্যা, 0 পূর্ণ সংখ্যা, এটা ধনাত্মক না ঋণাত্মক না, তবুও এটা পূর্ণ সংখ্যা, এবং এই 2টাও পূর্ণ সংখ্যা, 5 পূর্ণ সংখ্যা, 7 পূর্ণ সংখ্যা, 9 পূর্ণ সংখ্যা, 11 পূর্ণ সংখ্যা। এবং এখানে দেখো বলা হয়েছে q ≠ 0 হতে হবে, অর্থাৎ এখানে এই যে ভগ্নাংশের হর আছে p/q এই আকারে থাকতে হবে। এরা সবাই p/q আকারেই আছে, এবং এখানে ভগ্নাংশের যে হর সেটা শূন্য হতে পারবে না। দেখো কোনো হরই শূন্য হয়নি, অর্থাৎ আমরা বলতে পারি যে এরা সত্যিকারেই মূলদ সংখ্যা, অর্থাৎ এরা p/q আকারে আছে। তো বন্ধুরা, 2 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে যে 0 কি একটি মূলদ সংখ্যা, 0কে p/q আকারে প্রকাশ করি। এখানে যে নোটসটা দেওয়া আছে সেটা মূলদ সংখ্যার নোটস। দেখো, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 এবং p ও q এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না। তো আমরা এই মূলদ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে p/q আকারে প্রকাশ করি, আমাদেরকে এখানে বলা হয়েছে। অর্থাৎ এখানে আমরা জানি যে 0 একটি মূলদ সংখ্যা, এবং এই 0কে p/q আকারে প্রকাশ করছি। দেখো, 0কে p/q আকারে প্রকাশ করলে আমরা অনেকভাবেই লিখতে পারি। তো আমরা এখানে লিখেছি যে 0/1, অর্থাৎ p শূন্য হতে পারবে কিন্তু q শূন্য হতে পারবে না। p যাই হোক না কেন, উপরের লবটা যাই হোক না কেন, উপরের লব, অর্থাৎ p এখানে কত, এখানে p হচ্ছে 0, এবং এখানে qটা 0 হতে পারবে না, অর্থাৎ অন্য যে কোনো সংখ্যাই দাও না কেন 0 হওয়া যাবে না। অর্থাৎ আমরা 0/1 লিখতে পারি, 0/2 লিখতে পারি, এরকম 0/10 লিখতে পারি, 0 যে কোনো ডিজিট তোমরা লিখতে পারো, যে কোনো সংখ্যা, 0 যে কোনো সংখ্যা। অর্থাৎ আমরা দেখলাম কি দেখলাম, আমরা দেখলাম যে 0 একটি মূলদ সংখ্যা এবং 0কে আমরা p/q আকারেও প্রকাশ করতে পারছি। তো বন্ধুরা, 3 নম্বরের প্রশ্নটাতে তোমাদেরকে বলা হয়েছে যে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। তো এখানে একে দেওয়া আছে, দেখো একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে যে 7, তারপরে আছে -4,
তারপরে 3/5 এরকম করে কতগুলো সংখ্যা তোমাদেরকে দিয়ে দিয়েছে এবং এদেরকে নিয়ে তোমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে। তো প্রথমেই বলেছে কত +7, আমরা এখানে এই +7 এখানে মার্কিং করে দেব। ওকে, এটা +7 হয়ে গেল। এরপরে -4, এখানে আমরা -4 দেখতে পাচ্ছি, এখানে মার্কিং করে দিলাম। আমরা এইভাবেও মার্কিং করে দিতে পারি। ওকে, ভরাট করে দিলাম গোল। এরপরে দেখো এই দুটো পূর্ণ সংখ্যা ঠিক ছিল, কিন্তু এরপরে যারা আছে তারা সব ভগ্নাংশ। অর্থাৎ আমরা এগুলো কিভাবে করব? এগুলো আমরা কি করব, এখানে দেখো 3/5 আছে। এবার আমার জানতে হবে যে 3/5 কোন কোন দুটো সংখ্যার মধ্যে আছে। তো আমরা একটু যদি রাফ করি, এখানেই আমি নিচেই তোমাদের জন্য রাফ করে রাখছি। দেখো যে আমরা যদি রাফ করি, যে মনে করো 3 নম্বর অঙ্কটার জন্য আমরা রাফ করব। আমাদের মেইন অঙ্কটা হচ্ছে মনে করো এই সংখ্যা রেখাটা করলেই হয়ে যাবে, কিন্তু আমি এগুলো তোমাদের জন্য রাফ করছি। তো 3/5। ওকে, এবার দেখো এই যে এই 3/5 এই সংখ্যাটা এখানে আমি লিখছি। এবার এর থেকে আমি কি লিখতে পারি, 0/5 এবং 5/5। অর্থাৎ এই যে সংখ্যাটা এটা দেখো 0/5, অর্থাৎ এই 0/5 মানে কি 0 এবং 5/5 মানে কি 1। অর্থাৎ এই যে যাদের হরের উপরে এরকম ছোট সংখ্যা থাকে, অর্থাৎ লবের ছোট সংখ্যা থাকে, তাদের ক্ষেত্রে তোমরা এরকম 0/ সেই সংখ্যাটা এবং এই ডান দিকে ওইরকম সেই সংখ্যা বাই সেই সংখ্যা করলে তোমরা এই অর্থাৎ সেই সংখ্যাগুলো সবসময় 0 এবং 1-এর মাঝখানে থাকে। অর্থাৎ এই যে 3/5 আছে এই সংখ্যাটা অবশ্যই এই 0/1-এর মাঝখানে। এইবার কথা হচ্ছে যে এই সংখ্যাটা 0/1-এর মাঝখানে ঠিক আছে, কিন্তু কতটা কোন জায়গাতে আছে, অর্থাৎ 0/1-এর এই মাঝে অনেকগুলো জায়গা আছে, তো এখানে অসংখ্য সংখ্যা আছে। তো সেখানে আমরা কোথায় খুঁজে পাবো? অর্থাৎ আমরা এই যে 0/1-এর মাঝখানে এই জায়গাটুকুনকে আমরা 5 ভাগ করব মনে মনে, এবং সেখান থেকে প্রথম 3 ভাগ নেব, 1 2 3 4 5। অর্থাৎ আমরা যদি অর্ধেকের থেকে একটু বেশি নিই, অর্থাৎ এই জায়গাটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 3/5। ওকে, আমরা এটাকে মার্কিং করে দিলাম। তো এরকমভাবে উপরে ছোট থাকলে তোমরা এরকমভাবে এই নিয়মটা ফলো করতে পারো। এরপর দেখো পরের যে সংখ্যাটা ছিল সেটা 9/2। অর্থাৎ 9/2 মানে কি, দেখো এই 4 নম্বরে যেটা ছিল 9/2, অর্থাৎ 9/2 মানে হচ্ছে কত 4.5। অর্থাৎ 4 এবং 5-এর একদম মাঝখানে এখানে তুমি লিখতে পারো কত 9/2। অর্থাৎ এইখানে এই যে সংখ্যাটা সেটা হবে 9/2। এরপরে দেখো 2/9, এখানে আমরা এইমাত্র 3 নম্বরে যে অঙ্কটা করলাম ঠিক সেম প্রসেস, কারণ এখানে দেখো উপরে ছোট সংখ্যা আছে। অর্থাৎ এটাকে তোমরা লিখতে পারবে 5 নম্বরে যেটা আছে সেটাকে দেখো 2/9, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারবো 0/9 এবং 9/9-এর মাঝখানে থাকবে কি 2/9, অর্থাৎ এটাকে আমরা 0 লিখতে পারি। ওকে, এবং এটাকে আমরা 1 লিখতে পারি, ব্যাস। অর্থাৎ এটাও আমরা 0 এবং 1-এর মাঝখানে পাবো, কিন্তু কোথায় পাবো? অর্থাৎ এই 0/1-এর মাঝখানের এই জায়গাটুকুনকে আমরা 9টা অংশে বিভক্ত করব, অনুমানে 9টা অংশে বিভক্ত করব এবং সেখান থেকে দুটো অংশ নেব। অর্থাৎ আমাদের এরকম একটু জায়গায় হবে যে 0 থেকে একটু এগিয়ে এরকম একটা জায়গা হবে কত 2/9। ওকে বন্ধুরা, তো নেক্সট যেটা আছে সেটা 6 নম্বর। 6 নম্বরে বলা হয়েছে কত 11/5। অর্থাৎ 11/5-কে তোমরা যদি ভাগ করো
6 নম্বরে দেখো আমি তোমাদের জন্য রাফ করছি 11/5, অর্থাৎ এটাকে করলে তোমরা পাবে কত, 2 সমস্ত 5-এর 1। এটাকে আমরা কিভাবে পড়তে পারি, এটাকে পড়তে পারি 2 সমস্ত 5-এর 1। তো এটাকে আমরা কোথায় লিখব, 2 এবং 3-এর মাঝখানে, অর্থাৎ 2 ঘর আমি শূন্য থেকে প্রথমে 2 ঘর ডানে যাব এবং তারপর সেখান থেকে এই 2 আর 3-এর এই ঘরটাকে আমরা 5 ভাগ করব এবং সেখান থেকে 1 ভাগ নেব। অর্থাৎ মনে মনে যদি আমরা 5 ভাগ করি, দেখো এরকম একটা জায়গা হবে। তো এই জায়গাটাতে আমরা বসিয়ে দিতে পারি কত, 11/5। একটু এদিক ওদিক হলেও কোনো সমস্যা নেই, কিন্তু অনুমানটা অনেকটা যতদূর সম্ভব ঠিক করার চেষ্টা করবে এবং এইভাবেই করবে। এখানে একটু গোলটা বড় হয়ে গেছে। এরপরে দেখো আছে কত, -13/4, -13/4। তো এটাকে আমরা কিভাবে লিখব, এটাকে দেখো -13/4 মানে কি, আমরা যদি মনে করি এখানে করি যে 7 -13/4, এই মাইনাস কোনো ফ্যাক্টর না, মাইনাস হচ্ছে মাইনাসের দিকে যাবে, ঋণাত্মক সংখ্যা এটা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি যে 3 সমস্ত 4-এর 1, অর্থাৎ আমরা, এবং সেটা কোন দিকে যাব, মাইনাসের দিকে। অর্থাৎ এই শূন্য থেকে বামে আমরা 3 ঘর গেলাম, তারপরে সেখান থেকে যে পরবর্তী ঘরটা আছে সেখানে আমরা কত ঘর করব না, সেই অংশটাকে আমরা 4 ভাগ করব এবং সেখান থেকে 1 ভাগ নেব। অর্থাৎ আমাদের জায়গাটা হবে এই রকম একটা জায়গায়। অর্থাৎ এই যে এখানে আমাদেরকে -13/4 বলেছে, সেটা এখানে হবে, অর্থাৎ -13/4। তো বন্ধুরা এরই সাথে দেখো আমাদের এই 3-এ যে অঙ্কগুলো বলেছিল যে সংখ্যারেখা বসাও, আমাদের বসানো হয়ে গেল এবং তোমরা রাফ হিসেবে এটাকে ইউজ করতে পারো। ওকে, এটা তোমাদের জন্য রাফ। ওকে, তো এটাকে আমি এখানে কেটে দিচ্ছি, তো তোমরা দেখে নিতে পারো আর কি। কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় করতে হবে কখনো যদি এই অঙ্ক আসে, এবং অবশ্যই আসবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের অবশ্যই শিখে রাখতে হবে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। বন্ধুরা 4-এর অঙ্কটাতে তোমাদেরকে বলা হয়েছে যে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যারেখায় বসাই। প্রথমে আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যবর্তী যে একটা করে মূলদ সংখ্যা সেগুলো নির্ণয় করব এবং একই সঙ্গে পরবর্তীতে আমরা সংখ্যারেখায় বসিয়ে দেব, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধাজনক হবে। তো চলো আমরা করব এখন সেরকমভাবেই। তো চলো বন্ধুরা আমরা এখন সমাধানের দিকে এগিয়ে যাই। তো প্রথমে যে অঙ্কটা আছে সেখানে বলেছে 4 ও 5, 4 এবং 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে এবং সেটাকে সংখ্যারেখায় বসাতে হবে। তো আমরা প্রথমে নির্ণয় করার চেষ্টা করি। আমরা একটা সূত্র পড়েছি কত, যে প্রথম সংখ্যাটাকে আমরা বলবো কি x, এবং দ্বিতীয় সংখ্যাটা যদি y হয় এবং x যদি y এর থেকে ছোট হয় তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে x + y/2, এটাই হবে কি এই x এবং y এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। তো বন্ধুরা আমরা এই নিয়মটা ফলো করে যদি আমরা অঙ্কটা করি, যে এখানে আমরা প্রথম পদটা অর্থাৎ x হিসেবে আমরা যে ধরি যে কি x এখানে 4 এবং y কি, y হচ্ছে 5, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x y এর থেকে ছোট, অর্থাৎ আমরা এই সূত্রটাকে ফলো করতে পারবো। তো সেই অনুসারে আমরা এখানে লিখতে পারি যে অতএব 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা সমান কত, আমরা এখানে কি লিখব, 4 + 5/2, এবং এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো, এটা তোমরা
রাফ হিসেবে লিখে রাখো। এবং আমরা এখানে অঙ্কটা হচ্ছে আমাদের এটা, তো এখানে আমরা কত লিখতে পারবো 9/2, অর্থাৎ আমরা এই যে সংখ্যাটা পেলাম 9/2, এটা হচ্ছে কত 4 এবং 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। এরপরে তোমাদেরকে 2 নম্বরে বলেছে কত, 2 নম্বরে বলেছে যে 1 ও 2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করো। তো একইভাবে আমরা সরাসরি এবার লিখব যে 1 ও 2-এর মধ্যবর্তী বানানটা আমরা দীর্ঘ ইকার লিখব। মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা সমান কি হবে, এখানে দেখো যেহেতু এখানে 1 2-এর থেকে ছোট, অর্থাৎ এটা হচ্ছে x, এটা হচ্ছে y এর মান, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 + 2/2, আমাদের সূত্র অনুসারে 2 আসবে এই 2টা। তো এখানে আমরা কি লিখতে পারি 3/2, অর্থাৎ 1 এবং 2-এর মাঝখানে, অর্থাৎ 1 এবং 2-এর মাঝখানে, অর্থাৎ 1 এবং 2-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো কত 3/2, অর্থাৎ এটা হচ্ছে কত 1.5। তো আমরা পরবর্তীতে বসানোর ক্ষেত্রে বুঝে যাব যে কিভাবে আমাদেরকে সংখ্যা রেখা বসাতে হয়। 3 নম্বর যে অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে কত, 3 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে 1/4 ও 1/2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা 1/4 এবং 1/2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা নির্ণয় করব। তো মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা সমান কি লিখব 1/4 + 1/2/2, অর্থাৎ এখানে যদি আমরা উপরে প্রথমে লসাগু করি তো এখানে কত হবে, আমরা নিচের 2টাকে আগে লিখে দিলাম, তারপর দেখো এই 4 এবং 2-এর লসাগু কত হবে 4, এবং এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে কত 1, এখানে হচ্ছে 2, কারণ আমরা লসাগু আমরা ছোট ক্লাসে শিখে এসেছি যে এই যে লসাগুটা আমরা নিলাম সেটাকে হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুণ, যেটা আমরা পাবো সেরকম করে। তো এখানে আলটিমেটলি আমরা কত পাবো 3/4, এবং এখানে যেহেতু 1 এবং এখানে যেহেতু 2/1 আছে, তো এটাকে আমরা 1/2 লিখতে পারবো। তো এখানে ফাইনালি আমরা কত পেলাম 3/8। এবার ভাগ থেকে গুণ করলে যেহেতু সংখ্যাটা উল্টে যায়, তাই এর নিচে যে 1 ছিল সেটা উপরে চলে গেছে, অর্থাৎ আমরা এখানে পাবো কত 3/8। তো এই 3/8 হচ্ছে কত 1/4 এবং 1/2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। তো এরপর আমরা করব কত, এরপর আমরা করব 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে -1, এই -1 ও ½ এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা নির্ণয় করো। মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, মূলদ সংখ্যা। তো এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখতে পারি যে -1 + ½/2, এটার হিসাব করলে আমাদের কি দাঁড়াবে, এটাকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে এখানে দেখো আমরা যদি এটাকে লসাগু করি তাহলে এটা হবে -2 + 1/2 আর এই নিচের সূত্রের 2। তো এখান থেকে আমরা কি পাবো, এই -2 থেকে +1 গেলে এখানে -1 থাকে আর এখানে 2, এবং এখানে যে নিচে যে হরে 2 আছে সেটা উল্টে গেলে 1/2 হবে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কত -1/4, অর্থাৎ এই -1/4টা কি এই -1 এবং ½ এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা।
তো এইরকমভাবেই আমরা 5 নম্বরের অঙ্কটাও করতে পারি। 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে বলেছে যে 1/4 ও 1/3 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। তো বন্ধুরা সমানটা আমরা এখানে লিখছি, যে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 1/4 প্লাস 1/3/2। এরপরে হিসেবটা আমরা এখানে কি করব, যে উপরে 4 এবং 3 এর লসাগু কত? 12। এবার এই 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3, সেই 3 দিয়ে লবকে গুণ করলে হবে কত? 3। অর্থাৎ সেরকমভাবে এটা দিয়ে এটাকে ভাগ করার পর হবে 4 এবং সেই 4 দিয়ে 1কে গুণ করলে হবে কত? 4। তো এই 2টাকে আমরা এখানে লিখে দিচ্ছি। এরপরে দেখো এই উপরে হবে কত? 7, তারপরে হবে 12 এবং এই ভাগ থেকে গুণ করলে এটা হবে 1/2। অর্থাৎ ফাইনালি এখানে আমরা কত পাচ্ছি? 7/24। অর্থাৎ এটা হচ্ছে কি, এই 7/24 হচ্ছে এই 1/4 এবং 1/3 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। এরপরে আমাদের শেষ অঙ্কটা, এই 4-এর শেষ অঙ্কটা হচ্ছে কত? -2 ও -1 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। তো এটা আমরা কত করতে পারবো? -2 এবং +-1/2 এটাকে কি লিখতে পারবো? -2 আর -1 যোগ করলে কত হয়? -3/2। অর্থাৎ এই যে সংখ্যাটা, এটা হচ্ছে কত? -2 এবং -1 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। তো আমাদেরকে ফাইনালি এই যে যতগুলো সংখ্যা আমরা পেলাম, এই যে দেখো এই প্রত্যেকটা সংখ্যাকে একটা সংখ্যা রেখায় বসাতে হবে। অর্থাৎ টোটালি তোমাদের অঙ্কটা এরকমই বড় হবে। তো বন্ধুরা দেখো, এখন আমি প্রত্যেককে একটা সংখ্যা, অতএব এখানে লিখবে যে সংখ্যাগুলি একটি সংখ্যা রেখায় বসাই। ওকে, তো এরপরে একটা সংখ্যা রেখা আঁকবে। এরকম করে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। তো সেখানে আমরা কি করব? 0 সমান দূরত্বে ঘর কাটবো। এখানে +1, এখানে +2, এখানে +3, এখানে +4, এখানে -1, এখানে -2, এখানে -3, এখানে -4। তো বন্ধুরা আমাদেরকে প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা দেখো 9/2, অর্থাৎ এটা হচ্ছে কত? 4.5। 9/2 মানে কি? 9/2 হচ্ছে, এটাকে আমরা কত লিখতে পারি? যে 4.5। তো এটাকে আমরা সংখ্যা রেখায় যদি বসাই, কোথায় যাবে না, আমাদেরকে এখানে আর একটা ঘর করব, এটা 5। তো 4 এবং 5 এর মাঝখানে, অর্থাৎ এখানে হবে কত? এখানে হবে 4.5। অর্থাৎ এই যে আমরা পেলাম, এটা হচ্ছে সংখ্যা রেখায় আমরা পেলাম কত? 9/2। অর্থাৎ এটাকে তোমরা এখানে বা 9/2 এরকম করেও লিখে দিতে পারো। তো বন্ধুরা এরপরে দেখো পরবর্তীতে যে সংখ্যাটা আছে, যে 1 এবং 2 এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা আমরা পেয়েছিলাম 3/2। এর মানে হচ্ছে কত? এর মানে হচ্ছে যে 1.5। তো এখন দেখো এখানে যে 1-এর থেকে একটু বেশি, মানে 0 থেকে 1 ঘর যেতে হবে ডানে এবং তারপরে 1 ঘরের হাফ, অর্থাৎ এখানে। অর্থাৎ এটা হবে কত? এটা হবে 3/2। তারপরে তোমাদেরকে বলা হয়েছে যে 1/4 এবং 1/2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা কী হবে? আমরা এখানে পেয়েছি যে 3/8। অর্থাৎ এটাকে আমরা কি পেতে পারি?
0/8 এবং 8/8 মাঝখানের একটা সংখ্যা হচ্ছে কত 3/8। অর্থাৎ এর মানে আমরা কি পাবো, এর মানে পাবো 0 এবং এটা পাবো কি, এটা পাবো 1। অর্থাৎ 0 এবং 1-এর মধ্যবর্তী একটা সংখ্যা হবে কত 3/8। অর্থাৎ এটা দেখো 0 এবং 1-এর মধ্যবর্তী একটা সংখ্যা কত পাবো 3/8। এইবার মোট কথা হচ্ছে যে 3/8টা আমি এই ঘরের কোথায় বসাবো, অর্থাৎ এখানে আমি এই ঘরটাকে 8টা অংশে বিভক্ত করব, তার মধ্যে 3 ভাগ নেব। অর্থাৎ আমরা অনুমান করে এখানে দেখো বসাতে পারি 3/8। তো বন্ধুরা এরপরে তোমাদেরকে 4 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে -1 এবং হাফের মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। এখানে দেখো আমরা -1/4 পাবো। অর্থাৎ দেখো এটা কোথায় পাবো, এটা হচ্ছে -1 এবং 0-এর মধ্যবর্তী একটা সংখ্যা এবং সেখানে আমরা কোথায় পাবো 0 থেকে মাইনাসের দিকে যেতে এই ঘরটাকে আমরা, এই প্রথম যে ঘরটা আছে সেই ঘরটাকে আমরা 4 ভাগ করব এবং সেখান থেকে 1 ভাগ নেব। অর্থাৎ এই জায়গাটা হবে কত -1/4। তো বন্ধুরা এরপরে তোমাদেরকে 5 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে এখানে দেখো তোমাদেরকে 5 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে 1/4 এবং 1/3 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লেখো। এখানে আমরা করে পেয়েছি, এই সূত্র অনুসারে করে পেয়েছি কত 7/24। অর্থাৎ এই 7/24টা কোথায় বসবে, অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, আমরা যতদূর জানি সেই অনুযায়ী আমরা লিখব 24 মানে 0/24, তারপরে 7/24 এবং 24/24। অর্থাৎ ফাইনালি এটার মানে হচ্ছে কত 1 এবং এটার মানে হচ্ছে কত 0। অর্থাৎ 1, এই 1 এবং 0-র মাঝখানে আছে কত 7/24। অর্থাৎ এই 0 এবং 1-এর মধ্যবর্তী এই জায়গাটাকে আমি 24 অর্থাৎ 24টি অংশে বিভক্ত করে তার মধ্যে কটা অংশ নেব 7টা অংশ। অর্থাৎ আমরা যদি এরকম একটা জায়গায় হবে যে এরকম একটা জায়গায় আসবে, ওকে, কারণ দেখো 24 ভাগের মধ্যে 12 ভাগ অর্থাৎ 12/24 হলে এই মাঝখানে আসবে এবং তার থেকেও কম, অর্থাৎ এইরকম একটা জায়গায় আসবে কত 7/24। অর্থাৎ বন্ধুরা এই যে 7/24, ওকে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে কত যে -3/2। তো এটাকে তোমরা কিভাবে লিখতে পারো, এটাকে দেখো, এটাকে তোমরা বসাতে পারো যে এই এখানে কত মাইনাস, এই দেখো এটাকে আমরা কি লিখতে পারি -1 এবং হাফ। তো মাইনাসের দিকে এক ঘর গিয়ে এবং তার পরবর্তী ঘরের অর্ধেক এখানে, অর্থাৎ -3/2। তো বন্ধুরা আমাদের দেখো এই 4-এর প্রত্যেকটা অঙ্ক করা হয়ে গেল। যে 4-এ তোমাদেরকে অঙ্কগুলো বলেছে যে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখা বসাই। আমরা মূলদ সংখ্যাগুলো লিখেছি এবং সংখ্যা রেখায়ও বসিয়েছি। তো বন্ধুরা এইভাবে তোমরা 4-এর অঙ্ক। তো বন্ধুরা এখন আমরা 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কে তোমাদেরকে বলা হয়েছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তো বন্ধুরা আমরা খাতায়ও লিখে রেখেছি তোমাদের জন্য। দেখো এখানে আমরা অঙ্কটা কি করব, অঙ্কটা এখানে সমাধান। তো আমরা 4কে x ধরব, অর্থাৎ ধরি x = 4 এবং y = 5 এবং এখানে দেখো শর্তটা কি হচ্ছে, এখানে x <y, বুঝতে পারছো, এটা হচ্ছে শর্ত। তো এই শর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে x এর মানটা সেটা ছোট এবং y এর মানটা বড়, এবং এরকম যদি হয় এবং যদি তোমাদেরকে দুটো সংখ্যার মধ্যবর্তী একের বেশি কোনো মূলদ সংখ্যা চায়
তাহলে সেখানে সূত্রটা হচ্ছে তোমাদেরকে প্রথমে এখান থেকে ডিফারেন্স বের করতে হবে। মনে করো 4 থেকে একটা সংখ্যা শুরু হবে, তারপরে এই 4 এবং 5-এর মধ্যে তোমাকে 3টে মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তার জন্যই 4-এর পরবর্তী সংখ্যাটাই কি হবে, একটা নির্দিষ্ট দূরত্ব মেনে অর্থাৎ একটা নির্দিষ্ট ডিফারেন্স মেনে সংখ্যাগুলো তোমরা পাবে। তো দেখো আমরা প্রথমে ডি নির্ণয় করব। তো ডি নির্ণয় করার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে কটা মূলদ সংখ্যা চেয়েছে, সেটাই হচ্ছে এন এর মান। তো এখানে n = 3, অর্থাৎ আমাদেরকে ডি নির্ণয় করতে হবে। কিভাবে ডি নির্ণয় করতে হবে, যে ওয়াই থেকে এক্সটাকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে n+1 করতে হবে, অর্থাৎ ওয়াই এর মান কত 5 আর এক্স এর মান কত 4 এবং এন এর মান কত 3+1, অর্থাৎ তোমরা কত পাচ্ছ, ডি পাচ্ছ। ফাইনালি আমরা ডি পাচ্ছি যে উপরে থাকছে কত 1, 5 থেকে 4 বাদ দিলে 1 এবং নিচে 4, অর্থাৎ এটা হচ্ছে ডিফারেন্স। তো 4-এর সঙ্গে যদি আমরা এর গুণিতকগুলো যোগ করে দিতে যাই, তাহলে আমরা 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ আমরা এখন লিখতে পারি, অতএব 4 ও 5-এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা সমান কত। তো আমরা ডিটা বের করেছি। ডির পরে আমাদের কি করতে হবে, প্রথম যে সংখ্যাটা আছে 4, তার সঙ্গে এই ডিফারেন্সটাকে আমাদের যোগ করে দিতে হবে, অর্থাৎ এই ডিফারেন্সের গুণিতকগুলো আমরা যোগ করব। তো এরকম হবে যে 4-এর পরবর্তী সংখ্যাটাই হবে 4 + 1/4, তারপরেরটা হবে 4 + 2/4, অর্থাৎ এখানে দেখো কি আকারে আছে, 1 × 2 আকারে আছে। ওকে, তারপরেরটা হবে 4 + 1 × 3/4, অর্থাৎ এর 1/4 এর 3 গুণ। তো ফাইনালি তোমরা এখানে কত পাচ্ছ, এখানে আমরা কত পাচ্ছি 4 + 1/4, এটাকে লিখতে পারি 4 + 2/4 এবং 4 + 3/4। তো বন্ধুরা এখন তোমরা কি লিখবে, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, 4 × 4 = 16, অর্থাৎ 17, উপরে পাবো 17, নিচে পাবো 4, পরেরটা পাবো 18, নিচে পাবো 4 এবং তারপরে উপরে পাবো কত 19, নিচে পাবো 4। দেখো আমরা যদি এখানে 20/4 করি তাহলে 5 হয়ে যাবে, এবং এখানে যদি আমরা 16/4 করি সেটা 4 হয়ে যাবে। অর্থাৎ তোমরা নিজেরাই বুঝতে পারছো যে 4 এবং 5-এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা হচ্ছে 17/4, 18/4 এবং 19/4। তো বন্ধুরা এখন যদি এই সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় বসাই তাহলে আমরা কি করব, অতএব সংখ্যা রেখাটা কি হবে, সংখ্যা রেখা, তো এখানে তোমরা সংখ্যা রেখাটা আঁকবে এরকম করে, এবং এখানে 0, 1, 2, 3, 4, 5, -1, -2, -3 এরকম করে তোমরা সংখ্যা রেখাটা আঁকলে, এবং ফাইনালি তোমরা কি পাচ্ছ, এখানে 4 এবং 5-এর মধ্যে এরা আছে, অর্থাৎ 4-এর একদম পরবর্তী সংখ্যাটাই হচ্ছে 17/4, তারপরেরটা 18/4 এবং তারপরেরটা হচ্ছে 19/4, অর্থাৎ এই 4 এবং 5-এর মধ্যে আমরা যদি 3টে ভাগ করি, এটা হচ্ছে দেখো 17/4, এটা হচ্ছে 18/4 এবং এটা হচ্ছে, এখানে যদি আমরা করি এটা 19/4। তো তোমরা এরকম করে লিখে দিতে পারো, তোমরা নিচেও লিখতে পারতে এখানে 19/4। তো বন্ধুরা এরকম করে তোমরা সংখ্যা রেখাটা লিখবে। তো বন্ধুরা 6 নম্বর অঙ্কটাতে তোমাদেরকে বলেছে
1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি এবং সেগুলোকে আমরা সংখ্যা রেখায় বসাই। তো আমরা এখানে লিখব সমাধান। আমরা প্রথম সংখ্যাটাকে ধরে নিই x = 1 এবং y = 2। আর এখানে শর্তটা আমরা কি জানি যে দুটো সংখ্যার মধ্যে যদি একাধিক মূলদ সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ডিফারেন্সটা বের করতে হবে এবং সেখানে ওই যে দুটো সংখ্যার মধ্যে নির্ণয় করতে হবে সেই দুটো সংখ্যা প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যাটার থেকে ছোট হতে হবে, অর্থাৎ x <y এটা আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে n হচ্ছে কি, n হচ্ছে ওই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যক মূলদ সংখ্যা চাওয়া হয়েছে তার মানই হচ্ছে n, অর্থাৎ 6টি মূলদ সংখ্যা চেয়েছে, তার মানে n এর মান হচ্ছে কত, 6। অতএব d = আমরা জানি y - x / n + 1, অর্থাৎ y হচ্ছে কত 2, x হচ্ছে 1, n হচ্ছে 6 এবং +1, অর্থাৎ এখানে আমরা পাবো 1/7। তো এটা হচ্ছে ডিফারেন্স। তো অতএব 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো কি কি হবে। প্রথমে তো 1 থাকবেই, দেন 1-এর পরবর্তী সংখ্যাটাই হবে 1-এর সঙ্গে এটা যোগ করলে, এবং এর গুণিতকগুলো আমরা যোগ করে করেই 1 এবং 2 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা পেয়ে যাব। তো প্রথমে 1-এর পরবর্তী সংখ্যাটাই হবে 1 + 1/7, তারপরটা হবে 1 + 1 × 2/7, তারপরটা 1 + 1 × 3/7, তারপরটা 1 + 1 × 4/7, দেন 1 + 1 × 5/7, and finally 1 + 1 × 6/7। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 + 1/7, এটাকে লিখতে পারি 1 + 2/7, দেন 1 + 3/7, 1 + 4/7, 1 + 5/7, 1 + 6/7। ওকে, তো এখন আমরা যদি এগুলোকে লসাগু করি সংখ্যাগুলোকে, তাহলে আমরা কি করব, এখানে হবে 7 + 1, অর্থাৎ 7 + 1 মানে কি 8/7, এটা হবে 9/7, দেন 10/7, 11/7, 12/7, 13/7। ওকে, তো 6টা মূলদ সংখ্যা আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে এটা 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 এবং এটা হচ্ছে এটা। তো ফাইনালি আমরা 6টা মূলদ সংখ্যা পেয়ে গেছি। তো তোমরা এই ব্র্যাকেটটাকে তুলে দিতে পারো, এটা হবে তোমাদের 6টা মূলদ সংখ্যা। এবার এগুলোকে সংখ্যা রেখা বসাতে বলেছে, অর্থাৎ অতএব সংখ্যা রেখা। তো সংখ্যা রেখাটা আমরা একটু ঘরগুলো বড় নেব। দেখো 0 এবং এটাকে যদি 1 বলি, এখানে 2, এখানে এরকম -1 -2। তো আমাদের 1 এবং 2 এর মধ্যবর্তী 6টা মূলদ সংখ্যা, অর্থাৎ 1-এর পরবর্তী সংখ্যাটাই হবে কত, 8/7,
এরকম করে দিয়ে দেবো। তারপরের সংখ্যাটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে এরকম করে আমরা লিখে নিলাম। এখন তারপরেরটা হবে কি 9/7, 10/7। তো এটা গেল, এটা এবং এদের জন্য আমরা এই সাইডে লিখে নেব যে 11/7, 12/7 এবং 13/7 এবং এগুলো হচ্ছে কি এটা, এই যে এটা, এবং এটা হচ্ছে এটা হচ্ছে এটা। আমরা 6টা মূলদ সংখ্যা রেখা বসিয়েই দিলাম। তোমরা যদি এগুলোকে একটু স্পষ্ট করে দাও তাহলে আরও ভালো হবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা 6-এর অঙ্কগুলো। বন্ধুরা, এখন আমরা 7-এর অঙ্কটা করব। 7-এর অঙ্কটাতে বলা হয়েছে 1/5 এবং 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। আমরা একইভাবে করব। তো বন্ধুরা, এখানে শুধু আমাদেরকে লিখতে বলেছে, এখানে সংখ্যা রেখা বসাতে বলেনি। তো আমরা সমাধানটাকে এখানে লিখে নিই। তো এখানে আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে, অর্থাৎ আমাদের যে ধরে নেব আমরা প্রথম সংখ্যাটা, যেহেতু x অর্থাৎ 1/5 হচ্ছে প্রথম সংখ্যা এবং y = হচ্ছে কত 1/4। তো দুটো সংখ্যার মধ্যে একাধিক মূলদ সংখ্যা চাইলে তোমরা কি করবে, তোমরা সেক্ষেত্রে যে সংখ্যক মূলদ সংখ্যা চেয়েছে সেটাকে n ধরবে। অর্থাৎ এখানে n = 3 এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই সংখ্যাটার থেকে ছোট, অর্থাৎ x <y। তার জন্য তোমাদেরকে আগে কি করতে হবে, তোমাদেরকে আগে ডিফারেন্স বের করতে হবে যে প্রত্যেকটা সংখ্যা থেকে অন্য আরেকটা সংখ্যার দূরত্ব কত। অতএব আমরা দূরত্বের সূত্র জানি, অর্থাৎ ডিফারেন্সের সূত্র জানি কি y - x/n + 1। তো এখন y এর মান কত, y এর মান হচ্ছে 1/4 - 1/5 হবে x এর মান এবং n হচ্ছে 3 + 1। তো এখন এই নিচে 4 হচ্ছে এবং এই 4 এবং 5-এর লসাগু হচ্ছে 20। তো এই 4 দিয়ে যদি আমরা 20কে অর্থাৎ লসাগুকে ভাগ করি পাবো 5 এবং সেই 5 দিয়ে যদি 1কে গুণ করি পাবো 5, অর্থাৎ 5। এরকম এখানেও আমরা -4 পাবো। তো বন্ধুরা, এখানে উপরে দেখতে পাচ্ছ 1 থাকছে, তারপর 20, তারপর 4 এবং এই ভাগ থেকে যদি আমরা গুণ করি এই 4-এর নিচে মনে মনে যেহেতু 1 আছে সেই একটা উল্টে দেবে, অর্থাৎ 1/4 হবে এবং ফাইনালি 1/80 হবে ডিফারেন্সটা। তো বন্ধুরা, এবার এটা হচ্ছে তোমাদের কমন যে ডিফারেন্সটা, সেটা আমরা বের করে নিলাম। প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যার দূরত্ব কত সেটা আমরা এতে বের করলাম। এইবার অতএব 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো, কি হবে, প্রথম সংখ্যাটা ছিল 1/5, তার সঙ্গে কি হবে, তার সঙ্গে এই যে ডিফারেন্সটা পেয়েছি, পরবর্তী সংখ্যাগুলো পেতে গেলে একটার পর একটা এর গুণিতক যোগ করতে হবে। অর্থাৎ এটা হবে 1/80, পরেরটা হবে 1/5 + 2/80। আগের দুটো অঙ্কে তোমরা দেখেছো সেরকমভাবেই, এবং তারপরটা হবে 1/5 + 3/80। ওকে। তো বন্ধুরা দেখো, এখানে যদি 4/80 করতাম তাহলে 1/4 হয়ে যেত, তার জন্য এই 3/80 করা হয়েছে। তো আমরা এরকমভাবে এখন যদি এর হিসেবটা করি তাহলে আমরা কি পাবো, 5 এবং 80 এর লসাগু হচ্ছে 80 এবং এই 80-র মধ্যে 5 যায় 16 বার, 5 × 16 = 80, অর্থাৎ এখানে হবে 16, এখানে হবে +1,
দেন এই একইভাবে 80 16 প্লাস 2 এবং এখানেও 80 16 প্লাস 3। তো এখানে কি পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি 17/80, এটা হবে 18/80, এটা 19/80। তো বন্ধুরা এই 1/5 এবং 1/4 মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা এই যে আমরা পেয়ে গেছি, দেখো। অর্থাৎ এরই সাথে আমাদের 7 নম্বর অঙ্কটাও শেষ হলো। তো বন্ধুরা 8 নম্বর প্রশ্নটাতে তোমাদেরকে বলা হয়েছে যে বক্তব্যটি সত্য হলে টি লিখবে ব্র্যাকেটে এবং মিথ্যা হলে এফ লিখবে এবং সেটাকে পাশে বসাবে। এখানে 1 নম্বরে বলা হয়েছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। এবার এই কথাটা সত্য নাকি মিথ্যা সেটা আমাদেরকে চেক করে লিখতে হবে। তো বন্ধুরা ধরো যে কোনো দুটি সংখ্যা ধরি, দুটি সংখ্যাকে যদি আমি মনে করো 1 এবং 3 ধরলাম, এবার এদের যোগ যদি করি যে 1 যোগ 3 যদি আমি করি পাচ্ছি 4, এটা একটা পূর্ণ সংখ্যা। যদি এদের বিয়োগ করি 1 বিয়োগ 3 তাহলে আমি পাচ্ছি কত? -2, এটাও একটা পূর্ণ সংখ্যা, যদিও ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা। এবং এদের যদি আমি গুণ করি 1 × 3 তাহলে আমি 3 পাবো, এটাও একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যাই পাই। তোমরা উল্টেও লিখতে পারো এটাকে, যে এটাকে যদি তোমরা লিখতে এরকম যে 3 - 1, সেক্ষেত্রে তোমরা 2 পেতে এবং সেটা পেতে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই, অর্থাৎ এই কথাটা সত্যি। এবং এখানে আমরা টি লিখে দিলাম ব্র্যাকেটে, টি এখানে ব্র্যাকেটে লিখে দিলাম। তো এরপরে বন্ধুরা তোমাদেরকে 2 নম্বরে বলা হয়েছে যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। এবার এক্ষেত্রে যদি আমরা দুটি সংখ্যা ধরে নিই, যে ধরি 4 এবং 5, বা তোমরা ধরতে পারো আরেকটা পেয়ার ধরতে পারো যে 2 ও 4। ওকে, তোমরা যদি এদেরকে লেখো যে 4/5 তোমরা পাবে 4/5। অর্থাৎ এখানে দেখছো যে এখানে আমরা পূর্ণ সংখ্যা পেলাম না, কিন্তু এক্ষেত্রেও তোমরা যদি করো যে 2/4 এটা হবে কত? 1/2/4, সেখান থেকে তোমরা পাবে 1/2। এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এটাও ভগ্নাংশই পেলে, কিন্তু একে যদি আবার উল্টে করো যে 4/2 তাহলে সেখানে তোমরা 2 পাচ্ছ, পূর্ণ সংখ্যা পাচ্ছ। কিন্তু এখানে বলা হয়েছে যে সর্বদাই পূর্ণ সংখ্যা, আসলে সর্বদাই পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, অর্থাৎ এখানে কথাটা মিথ্যা, এবং তার জন্য তোমরা এখানে এফ লিখে দেবে। কোষে দেখি 1.1 শেষ প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ যেখানে ভাজক শূন্য নয়। অর্থাৎ আমরা জানি কি p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে এবং কিউ সেখানে শূন্য হতে পারবে না, অর্থাৎ কিউ হচ্ছে ভাজক। অর্থাৎ এখানে বলেই দিয়েছে যে ভাজক শূন্য নয়। এই অর্থাৎ দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো? তো আমরা দেখি অঙ্কটা করে। তো আমরা দুটি সংখ্যা ধরি, যে ধরি দুটি সংখ্যা কি কি? দুটি সংখ্যা ধরলাম আমরা 2 ও 3। ওকে, দুটি সংখ্যাকে আমরা 2 এবং 3 ধরলাম। এবার এদের যদি আমরা যোগ করি 2 যোগ 3 তাহলে আমরা 5 পাচ্ছি, আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি। দেখো পূর্ণ সংখ্যা, অর্থাৎ দুটি মূলদ সংখ্যা যোগ করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এটাকে এরকম করি যে 1/2 প্লাস 1/3, অর্থাৎ এরাও কিন্তু মূলদ সংখ্যা,
কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কিন্তু আমার এখানে বলা হয়েছে মূলদ সংখ্যা। অর্থাৎ এই মূলদ সংখ্যা দুটি যোগ করলে আমরা কি পাবো? আমরা পাবো 6 এবং উপরে পাবো কি 5। তো এটা কিন্তু দেখো মূলদ সংখ্যা পাচ্ছি, মূলদ সংখ্যা। ওকে, অর্থাৎ আমরা যোগ করে এটা পেলাম। এবার আমরা যদি বিয়োগ করি যে 2 - 3 - 1 পাচ্ছি, অর্থাৎ এটাও আমরা দেখতে পাচ্ছি কি একটা মূলদ সংখ্যা। আমরা এর ক্ষেত্রে ওইরকম যদি বিয়োগ করে দেখি আমরা মূলদ সংখ্যাই পাবো। এবার যদি আমরা গুণ করে দেখি 2 × 3, তাহলে আমরা পাচ্ছি কি 6, এটাও একটা মূলদ সংখ্যা। ওকে, এবং ফাইনালি যদি আমরা ভাগ করি যে 2/3, আমরা 2/3 করতে পারবো। এটাও দেখো কি আকারে আছে, p/q আকারে আছে, এবং বলেছে যে নিচের যে ভাজকটা আছে সেটা শূন্য হতে পারবে না। তো আমরা দেখতে পাচ্ছি এটাও আমরা মূলদ সংখ্যায় পেলাম, মূলদ সংখ্যা। তো তোমরা উপরে শূন্য নিয়েও করতে পারো, যে 0/2 যদি করতে তোমরা এটাকে 0 পেতে, কিন্তু 0 তো একটা মূলদ সংখ্যা। ওকে, তো 0/1 বা 0/2 আকারে তুমি লিখে রেখেছো, অর্থাৎ বলেনি যে পি শূন্য হতে পারবে না, বলেছে পি যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু কিউ নট ইকুয়ালস টু 0। আমরা মূলদ সংখ্যার সংজ্ঞায় দেখেছি প্রথম দিকেই যে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারের সংখ্যা, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটি মূলদ সংখ্যা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ যাই করি না কেন আমরা প্রতি ক্ষেত্রেই মূলদ সংখ্যা পেলাম। এটাও একটা মূলদ সংখ্যাই, এখানে তোমরা মূলদ সংখ্যাও লিখতে পারো। ওকে, তো বন্ধুরা এরই সাথে আমাদের কোষে দেখি 1.1 শেষ হলো এবং তোমাদের ক্লাস 9-এর জার্নি শুরু হলো। এইভাবে ভিডিওতে তোমরা সঙ্গে থাকো, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।